সবাইকে বলার জন্য অনুষ্ঠানে স্বাগতম। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যাংকার শারমিন আক্তার। উনি একটা প্রাইভেট ব্যাংকে ইভিপি পদে কর্মরত আছেন। অর্পিতা চৌধুরী, তিনি পেশায় একজন আইনজীবী, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের একজন আইনজীবী, এবং তাবেন্দা ইসলাম, উনি স্বত্বাধিকারী লীলাবতী বুটিক্স। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ব্যাংকার, আইনজীবী এবং উদ্যোক্তা তিনজন মিলে কি নিয়ে আলোচনা করবে। আমরা আজকে সেটাই দেখব যে ব্যাংকার, আইনজীবী এবং উদ্যোক্তা, একজন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কিভাবে ইন্টার রিলেটেড, সে বিষয়ে আমরা একটা আড্ডা দেব। আমরা আড্ডা দেওয়ার আগে আমাদের অতিথিদের সাথে পরিচিত হব। আমি শারমিন আপাকে অনুরোধ করব ওনার সামান্য পরিচিতি দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরার জন্য। শারমিন আপা। শুভ সকাল আফসানা, অর্পিতা এবং তাবেন্দা। খুব ভালো লাগছে সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল আমাদের সকল শ্রোতাদেরকে এবং অডিয়েন্সকে। অ্যাকচুয়ালি আমার ব্যাংকিং জার্নি, মেঘে মেঘে তো অনেক বেলাই গেল, 25 বছর। শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছেড়ে এসে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে 3টা বছর ঋণ কর্মকর্তা হিসেবে কাটিয়ে দিলাম। তারপর অভিবাসী ক্যানাডিয়ান হয়ে চলে গেলাম শুধু টরন্টোতে। সেখানে রয়্যাল ব্যাংক অফ কানাডাতে 9 বছর বিভিন্ন শাখায় কাজ করেছি। পরবর্তীতে বাংলাদেশে এসে এখন ইভিপি পদে কর্মরত আছি একটি প্রথম সারির বেসরকারি ব্যাংকে। আমার 2টো মেয়ে আছে। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। থ্যাংক ইউ আফসানা। আমাদের সাথে আছেন আইনজীবী অর্পিতা চৌধুরী। উনি নিজে একটা ফার্ম চালান, অর্পিতা চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস। অর্পিতা চৌধুরী, আপনি যদি আপনার সামান্য পরিচিতি দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরতেন, আমাদের সবার ভালো লাগতো। শুভ সকাল সবাইকে, শুভেচ্ছা। আমি অর্পিতা চৌধুরী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমি দীর্ঘদিন ধরে আইন পেশাতে আছি এবং আইন পেশার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, আমি শিক্ষক। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, দীর্ঘদিন ধরে ছাত্র পড়াচ্ছি। এর বাইরে যেটা কাজ করছি, আমি প্রায় 2019 থেকে শুরু করেছি উদ্যোক্তাদের নিয়ে কাজ। অনলাইন এবং অফলাইনে যে সমস্ত উদ্যোক্তারা ব্যবসা করছেন বা কাজ করছেন, আমি মূলত তাদের আইনজীবী হিসেবেও আমার একটা পেশাগত জায়গা থেকে দায়িত্ব পালন করছি। আর আমার কেরিয়ারের একটা বড় অংশ হচ্ছে ব্যাংকিং সেক্টর। আমি প্রায় বাংলাদেশের স্বনামধন্য 23টি ব্যাংকের সঙ্গে এবং আরো অনেকগুলো অর্থকরী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। তাবেন্দা এবং শারমিন আপা দুজনে আমার খুব প্রিয় মানুষ, দুজনকে অনেক শুভেচ্ছা, এবং আফসানা আপনাকেও শুভেচ্ছা। তাবেন্দা, আজকে কিন্তু তোমার সুযোগ দুজনকে একদম ঠিক মতো ধরার। কি কি অসুবিধা সুবিধা হচ্ছে এসব নিয়ে দুজনকে ধরতে পারবা। তার আগে তুমি বলে ফেলো তোমার কি নিয়ে বিজনেস, কবে শুরু করেছো এবং কেমন চলছে বিজনেস। আনমিউট করো নিজেকে তাবেন্দা, নিজেকে আনমিউট করো। আনমিউট করো নিজেকে। আনমিউট। তোমার কথা শোনা যাচ্ছে না, কিন্তু আনমিউট করো। এখন শোনা যাচ্ছে? আনমিউট করাই আছে। ধন্যবাদ লোচনা। হ্যাঁ, এখন বলো। এবং আমি তাবেন্দা। তো আমি ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা শেষ করে একটা বুটিক শপ খুলেছিলাম। এটা প্রায় 10 বছর হয়ে গেছে অলরেডি। 10 বছরের বেশি সময় পার করে ফেলেছি। আর আমি হচ্ছে যে দেশীয় প্রোডাক্ট নিয়ে মূলত কাজ করছি। আর ব্যক্তিগত জীবনে আমার 2টো ছেলে আছে। এই তো। থ্যাংক ইউ তাবেন্দা। আমি শারমিন আপার কাছে যাচ্ছি। শারমিন আপা, আপনাকে আপা ডাকি বললে মনে হয় আপনার কাছে প্রথমে যাওয়া হচ্ছে ঘুরে ঘুরে আর কি। অন্যরা যেন কিছু মনে না করে যে আমি নেপোটিজম করছি বা কিছু, যে ব্যাংকারকে টানছে, এরকম যেন না ভাবে আর কি। তো আপা, আপনি তো দীর্ঘদিন ধরে ব্যাংকিং এ ছিলেন, আমরা পাশাপাশি কাজ করেছি। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি দেখেছেন যে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা ব্যাংকার হিসেবে আপনি সম্মুখীন হন? লোচন, ছোট করেই ডাকি আপনাকে। সত্যিকার অর্থেই যদি আমরা কর্মজীবী ছিলাম, পাশাপাশি কাজ করেছি। ব্যাংকিং সেক্টরে যারা আমাদেরকে চেনে এবং জানে, তারা জানে আমরা আসলে 2 মায়ের পেটের এক বোন, তাই নাকি? তো আমরা সিস্টারহুড এট ওয়ার্ক। হ্যাঁ, আসলে প্রথম থেকেই যখন আমি শাখা প্রধান হই বাংলাদেশে আসার পরে, এক্সকিউজ মি,
তো আমার প্রথম উদ্দেশ্য ছিল, আপনিও জানেন আমিও জানি, আমরা দুজনই শাখা প্রধান ছিলাম দুটি শাখায়। আমরা প্রতি বছরে 2 থেকে 3টি মহিলাদের কর্মশালা করতাম, এনগেজমেন্ট প্রোগ্রাম করতাম, যাতে আমরা বেশি বেশি নারী উদ্যোক্তাদেরকে আমাদের ব্যাংকিং সিস্টেমের আওতায় আনতে পারি এবং তাদেরকে ঋণ সুবিধা দিতে পারি। যে প্রবলেমটা আমরা সবসময় ফেস করতাম সেটা হচ্ছে নারীরা ব্যবসা করে, খুব ভালো ব্যবসা করে, কিন্তু হিসাব কিতাবে একটু গড়মিল করে। ব্যবসা করতে গেলে ব্যাংকিং নিয়মে যদি লোন দিতে চাই তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে। আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী বহু বছর ধরে ব্যবসা করছে, মাশরুমের চাষ করে, ক্ষুদ্র ব্যবসায়ী। সো তাকে আমি যখন লোন দেওয়ার চেষ্টা করলাম, তার ট্রেড লাইসেন্স নেই। তার বান্ধবীকে নিয়ে আসলো, তাকেও বললাম ট্রেড লাইসেন্স করেছিলাম 91 সালে আপা। আমি বললাম সে তো যীশু খ্রিস্টের জন্মের আগে, তাহলে রিনিউয়াল নেই। ভালো কথা, ট্রেড লাইসেন্স দরকার হলে অর্পিতাকে ফোন দিয়ে করিয়ে দিলাম, সে না হলে ট্রেড লাইসেন্স করে দিল। তারপর তার বিক্রি বার্তা যেটা করছে সেটার কোনো হিসাব কিতাব নেই, কোনো স্টক মেনটেন করছে না। খাতা কলমে সে যে বাড়ি ভাড়া নিয়ে যে নিয়েছে, সে বাড়ি ভাড়াটাও কমার্শিয়াল স্পেসে না, অথবা যদি কমার্শিয়াল স্পেসেও নাও হয়, রেসিডেন্সিয়াল স্পেসেও যদি হয়, সেটারও কোনো চুক্তি নেই। তো বিভিন্ন রকমের একটা লোন দিতে গেলে ব্যাংক কি দেখবে যে সে আর্থিকভাবে সম্মত কিনা, তার ব্যাংকিং এ লেনদেন আছে কিনা, তার স্টক আছে কিনা, তার রিসিভেবলস এবং পেয়েবলস ঠিকঠাক আছে কিনা, সে সত্যিকারেই রেন্টার করে আছে কিনা। তো এত কিছুর পুরোটাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিসাব কিতাব মেলাতে পারি না। অনেক আগ্রহ থাকা সত্ত্বেও, অনেক ইচ্ছা সত্ত্বেও আমরা ব্যাংক নারী উদ্যোক্তাদেরকে সময় মতো সহজভাবে ঋণ দিতে পারি না। একবার আমরা একটা কম্প্যাক্ট করেছিলাম যে আসেন আমরা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের লয়ারদেরকে নিয়ে আসি, তারা আপনাদের কিছু কাজ করে দিবে। বাট কিছু কাজ তো নিজেকেই করতে হবে, হিসাব কিতাব রাখা থেকে শুরু করে স্টক মেনটেন্যান্স নিজেকেই রাখতে হবে। বাট এর ক্ষেত্রে আমি আসলে খুব ভালো সাড়া পাই না। ওনারা মনে করেন যে ব্যাংকের থেকে লোন নেওয়াটা অনেক বেশি কষ্টকর, তাই ওনারা চলে যান হচ্ছে এনজিওর কাছে, অধিক সুদে লোন নেয়। সেটা আসলে তাদের ব্যবসার জন্য ক্ষতিকর। এবং এটা তো আপনার সঠিক, ব্যাংক থেকে লোন নেওয়া তো অনেক কষ্টকর, এনজিও থেকে লোন নেওয়া তো সহজ, তাই না তাবেন্দা? হ্যাঁ, আমার কাছেও তাই সত্যি কি মনে না? হয়েছে। হ্যাঁ, ব্যাংকে থেকে লোন নিতে হলে আসলে অনেক ধরনের কাগজপত্র মানে দিতে হয়। আর আসলে মেয়েরা তো ব্যবসাটা শুরু করে ভাবে যে তার নিজের কাছে কিছু টাকা আছে, এবং আসলে সেভাবে তো প্রশিক্ষণ থাকে না মেয়েদের মধ্যে যে আমরা ওইভাবে করে একটা মানে দেখা যায় যে তার বাসায় কিছু অল্প কিছু টাকা জমানো আছে, বা সে কিছু অল্প কিছু টাকা তার পরিচিত পারিবারিক লোন নিয়ে তারপর সে শুরু করে। তো এটা হচ্ছে যে সেই কারণেই কিন্তু আসলে ট্রেড লাইসেন্স থাকে না, এবং প্রত্যেকের কিন্তু একটা কমার্শিয়াল স্পেসে জায়গা নেবার মতো অ্যাবিলিটি থাকে না। তো সেক্ষেত্রে এবং ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে অনেক আমি একটা জিনিস হয়। অ্যাড করতে চাই, এই যে ট্রেড লাইসেন্সের কথা আসলো অর্পিতা, আপনি বলেন যে ট্রেড লাইসেন্স করতে গেলে যে কমার্শিয়াল একটা ঠিকানা লাগে, এটা কি সর্বক্ষেত্রে সম্ভব একটা কমার্শিয়াল স্পেসের ঠিকানা দিয়ে ট্রেড লাইসেন্স করা? দেখেন লোচন, এখন কিন্তু ব্যবসা দুই ধরনের চলছে। আমি অর্পিতার কাছে প্রশ্ন করেছি, হ্যাঁ তুমি আমাকে শুধু শুধু আপনি করে আমেজ নষ্ট করো না, ঠিক আছে? দেখেন লোচন বলার দরকার, এমন আমরা দুইজন বন্ধু, আমরা ব্যাচমেট। সেটা হচ্ছে ব্যবসার কিন্তু এখন ধরনটা বদলে গেছে। মানে তাবেন্দাকে দিয়ে আমি বলি, তাবেন্দা কিন্তু বর্তমানে একজন অনলাইন উদ্যোক্তা। আমি যখন তাবেন্দাকে চিনেছি ও কিন্তু তখন অফলাইন উদ্যোক্তা ছিল, পরবর্তীতে পুরোদস্ত সে অনলাইন উদ্যোক্তা। এখন যিনি অনলাইন উদ্যোক্তা তার ক্ষেত্রে এবং যিনি অফলাইন উদ্যোক্তা তার ক্ষেত্রে কিন্তু ব্যবসার ধরনটা হবে আলাদা। কিন্তু আমাদের দেশে যে প্রেক্ষাপট, এখনো যে আইনের ধারাবাহিকতা চলছে, সেক্ষেত্রে অনলাইন উদ্যোক্তা হলেও তার ট্রেড লাইসেন্স লাগবে, একজন অফলাইন উদ্যোক্তা হলেও তার ট্রেড লাইসেন্স লাগবে। এখন আমি অনলাইন উদ্যোক্তা হলে আমি তো এইভাবে চেয়ার টেবিল নিয়ে ঘরে বসে কাজ করব, আমার সেখানে কেন কমার্শিয়াল স্পেস প্রয়োজন? কেন আমাকে কমার্শিয়াল ঠিকানা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিতে হবে? এটা বারবার আমরা আবেদন করেছি, আমরা মাননীয় মেয়রদেরকে জানিয়েছি, সিটি কর্পোরেশনের, আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন। যিনি অনলাইন ব্যবসা করবেন তার ক্ষেত্রে আসলে এই ধরনের বাধ্যবাধকতা থাকা উচিত না। অফলাইন ব্যবসার মধ্যে যেই মেয়েটা একটা ছোট্ট বুটিক বা ছোট্ট একটা পার্লার দিবে, বা সে একটা তার হ্যান্ডমেড খাবারের দোকান দিবে,
সে কিভাবে একটা কমার্শিয়াল স্পেস সে ক্যারি করতে পারে। কারণ আপনি জানেন বা আপনারা যারা আছেন তারা জানেন, আমাদের দর্শক শ্রোতারাও জানেন যে একটা কমার্শিয়াল স্পেসের ভাড়া, তার অন্যান্য আনুষঙ্গিক কত খরচ। এদিকে আমাদের সরকার চাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক, আবার একই সঙ্গে কিন্তু আইনি জটিলতার প্রতিবন্ধকতা তৈরি করেছে। আপনাকে আমি ট্রেড লাইসেন্স সম্পর্কে একটা ছোট্ট কথা বললাম, এরকম আপনি যদি পর্যায়ক্রমে আসেন প্রতিটা ব্যাপারেই দেখবেন প্রতিবন্ধকতা। আপা যে লোনের কথা বলছিলেন এবং তারপর আপা যে বলছিলেন যে এনজিওতে যাই, কেন যায়? আপনি যদি আজকে একজন অনলাইন উদ্যোক্তা হন, আপনার যদি কোনো দোকান না থাকে, ব্যাংক কি আপনার দোকানহীন জায়গাতে ট্রেড লাইসেন্স থাকলেও লোন দিবে? আমি দীর্ঘদিন ব্যাংকের লয়ার হিসেবে কাজ করে এটুকু কিন্তু আমার ধারণাতে হয় বা আমি যেটা বুঝি, আপনি যদি আজকে ঘরে বসে কোনো অনলাইন উদ্যোক্তা হয়ে কাজ করেন, আপনি যতই হিসাব বই মেনটেন করেন, যতই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন, আপনাকে কিন্তু ব্যাংক লোন দিবে না। যার কারণে এই সমস্ত উদ্যোক্তারা বেশি পরিমাণে সুদের নিয়ে, মানে সুদের বোঝা নিয়ে ওনারা এনজিওতে যাচ্ছে লোন নিতে। আমি জানি না আমি সঠিক বলেছি কিনা আপা, আপনি এ ব্যাপারে বেশি জানবেন যে অনলাইন উদ্যোক্তা যার কোনো অফিস নাই, ঘর বাড়ি বিছানাই যার অফিস, তাকে আসলে ব্যাংক লোন দেন, দিতে চান কিনা? খুব ভালো বলেছেন অর্পিতা। আসলে ব্যবসায় লোন দিতে গেলে ব্যাংকের কিছু বিধিনিষেধ আছে, কিছু নিয়ম আছে। সেই নিয়মের একটা অংশ আপনাকে স্টক থাকতে হবে। যদি একজন অনলাইন বিক্রেতা তার স্টক দেখাতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আমরা লোন দিতে পারবো। তবে অন্যান্য কাগজগুলো তো থাকতে হবে। আইনের বত্তায় যদি বলেন, আপনার আইনের ক্ষেত্রে যদি বলেন, তো অনেক কিছুই আছে কাগজে কলমে প্রমাণ রাখতে হয়। ঠিক আছে, আপনার কাছে একটা যদি ব্যবসায়িক কোনো লোনের মামলা হয়, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি কাগজ চাইবেন। তো ব্যাংকের জন্য কাগজটা খুবই জরুরি, বিকজ ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস। আর দ্বিতীয়ত অনেক রকমের আইন মেনে ব্যাংকিং করতে হয়, তো কিছু কাগজপত্র তো জরুরি আছেই। এবং এটা আমি বলবো না যে কাগজপত্র মেনে ব্যাংকিং করা যায় না। আমাদের দেশে অনেক মানে সফল নারী এবং পুরুষ উদ্যোক্তা আছে, ছোট উদ্যোক্তা এবং ক্ষুদ্র ঋণ নিচ্ছে, কিন্তু তারা কিন্তু কাগজপত্র মেনটেন করছে। এটার ক্ষেত্রে অভ্যস্ততা এবং চেষ্টা, মনের ইচ্ছা থাকতে হবে। না থাকলে আসলে যতই বলি না কেন এটা দিলে এটা দেবেন না, হবে না। আমার কাছে বেশ কয়েকজন উদ্যোক্তা আছেন যারা অনলাইনেও ব্যবসা করছেন, আবার ছোটখাটো দোকানও মেনটেন করছেন, তাদের তো লোন দিতে পারছি। তো এটা একদম অসম্ভব না, কিন্তু কাগজপত্র তো কিছুটা রাখতেই হবে। ব্যাংক কি দেখে আপনাকে লোন দিবে, আদৌ কি আপনি ফেরত দিতে পারবেন, এই সক্ষমতা তো যাচাই করা ব্যাংকের দায়িত্ব। মানে একটা ঋণ দিয়ে সেটা যদি খারাপ হয়ে যায়, সেটা তো আমাদের উদ্দেশ্য না। তো এটাই আর কি আমি অ্যাড করতে চাচ্ছিলাম। লোচন, আমি কি কিছু বলতে পারি? এখানে আপা যা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই বলার জন্য তো তোমাদেরকে ডাকা, তোমরা বলে যাবে, আমি চুপ থাকবো আজকে। আপা এই যে আপনি বললেন যে ব্যাংকের ডকুমেন্টস থাকতে হবে, স্টক থাকতে হবে, আপা আমাদের দেশের এখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা খুব বড় ইচ্ছা যে শুধু বিএমএ পাস না, যারা অল্প শিক্ষিত আছে বা বিএমএ পাস করে এত মেধাবী হয়ে বড় বড় চাকরিতে যাবেন না, তারা উদ্যোক্তা হবেন। এখন আপা যেই ছেলেটা বা মেয়েটা উদ্যোক্তা হতে চাচ্ছে, তার প্রশিক্ষণের জন্য আসলে কি ব্যবস্থা রাখছে? এই যে আপা আপনার ব্যাংকের কথাই বলি, আপা আপনার ব্যাংকের কিন্তু মেয়েদের জন্য প্রোডাক্ট আছে আপা, মেয়েদের জন্য ব্যাংকিং সেবা দিবেন, ক্রেডিট কার্ড দিবেন, অল্প ইন্টারেস্টে লোন দিবেন। আপা আপনারা আসলে যে মেয়েরা যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য ফর্মাল আড্ডা না আপা, ফর্মাল কোন ট্রেনিং করছেন? একটা মেয়ে যে মনে করেন খুব স্বল্প শিক্ষিত, সে হয়তো কলেজের গণ্ডিটা অতিক্রম করেছেন, সে কিন্তু লেজার বুক বোঝে না আপা, সে কিন্তু কিভাবে অ্যাকাউন্ট সে মেনটেন করবে আপা, এটা কিন্তু সে বোঝে না। তাকে যে ট্রেনিং দেওয়া, সেটার কিন্তু আপা আসলে কোনো সেক্টরই তৈরি হয়নি। আমরা বড় বড় ব্যানার দিচ্ছি, নারী উদ্যোক্তা বানাচ্ছি, আমরা এটা করছি সেটা করছি, কিন্তু সেখানে কোন জনগোষ্ঠী যাচ্ছে আপা? অতি উচ্চ শিক্ষিত ধনীর বউ বা ধনীর কন্যা, যাদের অলরেডি বড় বড় দোকানপাট আছে, তারা সেখানে যাচ্ছে না আপা। আমাদের লক্ষ্য কিন্তু এটা না আপা, আমাদের লক্ষ্য তাবেন্দার মতো উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়, উচ্চ ঘরের মেয়ে এবং উচ্চ ঘরের বউ, এরা যেমন ঠিক একইভাবে আপা পাহাড়ি অঞ্চলে যে মেয়েটা বাস করছে, যেই মেয়েটা একেবারেই মনে করেন গ্রাম্য অঞ্চলে বসবাস করছে, কিন্তু তার আপা এরকম একটা স্মার্টফোন আছে আপা, আর তার হাতে 5,000 টাকা আছে আপা, আমরা তাকে সাপোর্ট দিয়ে উদ্যোক্তা বানাতে চাই, এটা আমাদের লক্ষ্য আপা। তা এই ক্ষেত্রে আসলে ব্যাংকগুলো কি করছে? আমাদের দেশের যে স্বনামধন্য ব্যাংকগুলো আছে তারা কি করছে আপা?
আপা খুব ভালো বলেছেন। আমাদের আমাদের ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে নারীদের জন্য প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে। আছে আঁচল লোন, আছে বিভিন্ন নারী প্রোডাক্ট। আমরা অনেক ক্ষেত্রেই যদি আপনি একটু দেখেন, আমাদের বিভিন্ন জায়গা থেকে এসএমই ফাউন্ডেশনের সাথে, নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে, বিভিন্ন ফাউন্ডেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে কিছু মানে লার্নিং সেশন চলছে। নেই যে তা না, হ্যাঁ, এটার জন্য খুঁজতে হবে, যেতে হবে। আসলে আপনি আজকে লয়ার হয়েছেন, আপনাকে কিন্তু কেউ তুলে এনে দেয়নি। আপনি প্রত্যেকটা ব্যাংকের কাছে গেছেন, এনলিস্টেড হয়েছেন। তো নারী উদ্যোক্তাদের ব্যবসার পাশাপাশি আরেকটু স্মার্ট হতে হবে। আমি ম্যানেজার হয়েছি যেখানটাতে, আমাকে কিন্তু বেশ কিছু কোর্স করে এখানে আসতে হয়েছে। কাস্টমারদের সাথে কাজ করার পাশাপাশি আইনগত ব্যাপারগুলোও দেখতে হয়েছে। তো ব্যবসা যদি করতে চান আপনি সত্যিকার অর্থে, ছোট ব্যবসায়ী আমি চিন্তা করলাম শুধু চা বিক্রি করব, চা বিক্রি করার মতোই থাকলে হবে। আমরা ভুলে যাব না আকিজ আমাদের সবচেয়ে বড় ব্যবসায়ী, উনি কিন্তু সামান্য বিড়ি বিক্রি করে হয়েছিলেন। আমাদের অন্যান্য বড় ব্যবসায়ী, সকল ব্যবসায়ীদের যদি দেখি আজকে যারা বিশাল বিশাল মানে আমি বলবো যে বিজনেস টাইকুন, আমাদের বিশাল ব্যবসায়ী, তারা কিন্তু সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসা থেকেই উঠেছিল। তো এর জন্য সদিচ্ছা, খোঁজ খবর, চেষ্টা। আমি জানি আমাদের খুব বড় একজন বস্ত্র ব্যবসায়ী, সে আমাকে, তার সাথে যেদিন আমার দেখা হয় বলে কি, তুমি তো আমাকে চিনো না, আমি কিন্তু গুলিস্তানের মোড়ে গামছা বিক্রি করতাম, আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুক। এরকম বিশাল বিশাল কিছু ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে। আজকে বিভিন্ন ব্যাংক তাদের সামনে বসে থাকে একটা মাত্র ঋণ দেওয়ার জন্য, একটা মাত্র সুযোগ সুবিধা দেবার জন্য, যাতে তার ব্যাংকের নাম উজ্জ্বল হয়। কিন্তু এই মানুষগুলো কিন্তু ক্রমাগত শিখেছে, সমাজের বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন রকমের নেটওয়ার্কিং করেছে এবং নিয়মগুলো মেনে এগিয়ে এসছে। নিশ্চয়ই যেটা বললাম আমি, মানে মানে আপনাকে যদি আমি বলতে পারেন উদাহরণের কিন্তু শেষ নেই। তো এক্ষেত্রে সদিচ্ছা এবং চেষ্টা থাকতে হবে। হ্যাঁ, বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে। আমি সেদিনও একটা ট্রেনিং প্রোগ্রামে গেলাম। বিভিন্ন রকমের মেলা আছে, আপনিও জানেন যে মেলা হচ্ছে। আপনি নিজেও একটা অনলাইন প্রোগ্রাম কিন্তু লিড করছেন অর্পিতা। তো আমার জানা মতে ও প্রোগ্রামের শেষ নেই, তবে সেখানে অংশগ্রহণ করতে হবে এবং আরো কথা হচ্ছে কি দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, আমি বলছি আমাদের এন্ডে এখনো যথেষ্ট পরিমাণের সাপোর্টটা এখনো এসে পৌঁছায়নি, আরো অনেক বাড়বে। কিন্তু হাততালি তো, হ্যান্ডশেক তো দুই হাত মিলিয়ে হয়, তাই না? থ্যাংক ইউ। আপা আমি না অর্ধেক বক্তব্য বুঝি নাই, বুঝছেন? ঠিক আছে, আপনাকে বুঝতে আপনি কি হবে না, আমাদের আমি পক্ষে আইনজীবী, বলছেন না আমি বিপক্ষে বলছেন? না না আপা, আমার আপনি কিন্তু একটা একজন কোশ্চেন স্বনামধন্য আছে। ব্যাংকার। হ্যাঁ, কোশ্চেন করবেন লোচন, তার আগে আমি বলি আপা একজন স্বনামধন্য ব্যাংকার। আমরা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করি, ধরেন আমরা কিন্তু ব্যাংকার না, কিন্তু আবার আমরা ব্যাংকারের সর্বক্ষণই আসলে সঙ্গে আছি, আমরা একটা বড় অংশ দেখি। সেই হিসাবে আপা আপনি শুধু ব্যাংকারই না, আপনি একজন সফল নারী। আমি আপনার কাছে ব্যক্তিগত অনুরোধ করব আপা, আপনার ব্যাংকে যে মেয়েদের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট থ্রু, অফলাইন না আপা, অনলাইনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েগুলোকে নিয়ে আসেন আপা, আমরা ফ্রি ট্রেনিং দিব। আমরা আপনাদের কাছে, ব্যাংকের কাছে কোনো অর্থ দাবি করছি না। আমি নিজেও আপনার ব্যাংকের একজন আইনজীবী, সেই হিসেবে ব্যাংকে আমি বলতে চাই যে আমরা ফ্রি ট্রেনিং দিব। উদ্যোক্তা তৈরি করতে গেলে কিছু বেসিক জিনিস আপা শেখাতে হয়। সেই শেখানো আপা শুধু লিগাল ফ্যাক্টর না, মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে একটা ব্যবসার নামকরণও কেমন হওয়া উচিত। এই যে এখন আপা ভোক্তা অধিকার একটা কত বড় একটা ব্যাপার, দেখেন আপা মোবাইল কোড করো, মানে কত বড় একটা ব্যাপার। আমার ধারণা আমি যদি এখন তাবেন্দাকে ভোক্তা অধিকারের কয়েকটা ব্যাপার নিয়ে জিজ্ঞেস করি বা মোবাইল কোড নিয়ে জিজ্ঞেস করি, আমার ধারণা তাবেন্দা এটা বলতে পারবে না। এটা তাবেন্দার দোষ না আপা, ও তো ব্যবসা শুরু করেছে, কিন্তু আমরা আমাদের যে সাপোর্ট দেওয়া উচিত ছিল এর থেকে আমরা দিতে পারিনি। ঠিক বলেছি তাবেন্দা? হ্যাঁ অর্পিতা আপু, আপনি একদমই ঠিক বলেছেন যে আমাদেরকে, আমার আসলে ওইসব সম্পর্কে জ্ঞান নিয়ে কিন্তু আমি আসলে ব্যবসাটা শুরু করিনি। আমি পড়াটা শেষ করেছি এবং আমি ভেবেছি যে আমার একটা কিছু কাজ করা দরকার, এবং আমি যেহেতু আমার তখন বাচ্চা ছোট ছিল, আমি কোনো ডিজাইনার হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করব না, তাই আমি কিন্তু নিজের বিভিন্ন চেষ্টাতে নিজে নিজে সবকিছু খুঁজে খুঁজে বের করে আজকে 10 বছরে এই পর্যায়ে এসেছি। কিন্তু যখন আমি একদমই ছোট ছিলাম তখন অনেক ধরনের আমি আসলে সমস্যা সলভ মানে করেছি, এবং হয়তো দেখা গেছে ব্যাংকের কাছে যাব এত ঝামেলা এত কিছু, তো ওখানে না গিয়ে আমি লোনটা অন্য জায়গা থেকে নিয়ে আমি আমার কাজ শুরু করেছি। এই ক্ষেত্রে আসলে আমাদেরই ব্যর্থতা আপা, আমরা ওদেরকে বোঝাতে পারিনি। সরি।
আমার প্রশ্ন, না কোনো অসুবিধা নাই, এটা তো আড্ডা, এখানে কেউ কিন্তু কাউকে লিড দিচ্ছে না, আমি এটা বারবারই বলছি। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এখানে পেইড মেন্টরশিপ জিনিসটার কথা চিন্তা করতে পারি কিনা, সেটা ব্যাংক থেকেই হোক, সেটা এসএমই ফাউন্ডেশন থেকেই হোক, যে কোনো ফাউন্ডেশন থেকেই হোক। পেইড মেন্টরশিপ জিনিসটা এরকম হবে যে আমি লোচন, আমি আজকে ঠিক করেছি যে আমি চশমা বিক্রি করব, ওকে। তো চশমা বিক্রি করার জন্য যে ধাপগুলো আছে, যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে একটা নাম চুজ করা, মার্কেট পেনিট্রেট করা, মার্কেট রিসার্চ করা, এটা একজন মেন্টরের আন্ডারে বা একজন কনসালটেন্টের আন্ডারে উদ্যোক্তা থাকবে। সে সফলভাবে বিজনেসটা লঞ্চ না করা পর্যন্ত সেই মেন্টর তার সাথে থাকবে। তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা শারমিন আপা, তাবেন্দা বা অর্পিতা, আমি যেহেতু দেশের বাইরে থাকি আমি জিজ্ঞেস করছি, এই ধরনের কোনো পেইড মেন্টরশিপ বা কনসালটেন্সি কি কোনো ফাউন্ডেশন বা কোনো প্রতিষ্ঠান শুরু করেছে কোনো উদ্যোক্তার জন্য? আপা, আপা আপা প্লিজ আপনি আপনি বলেন, আপনি আগে বলেন। আপা, আইনজীবী হিসাবে আমি তাবেন্দা, লোচন, শারমিন আপা তিনজনকে বলি, যেহেতু আমি আগেই বলেছি আমি প্রায় 2019 থেকে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, প্রায় এটা 4 বছর শেষ হয়ে গেছে। 2019-এর দিকে কম ছিল, যখন করোনা আসলো তখন আসলে যে উদ্যোক্তা বা অনলাইন ব্যবসার এই কনসেপ্ট অনেক বেশি প্রচার লাভ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের যে সামাজিক অবস্থা তখন ছিল। এই ক্ষেত্রে দেখেছি আমরা অনেক প্রতিষ্ঠান উদ্যোক্তা নিয়ে কাজ করছি, কিন্তু আপা কেউ কিন্তু কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের আন্ডারে না। মানে একটা প্ল্যাটফর্ম বা একটা অ্যাপেক্স থাকবে, যে অ্যাপেক্সের আন্ডারে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকবে, এবং এই যে সমস্ত তাবেন্দাদের মতো বা আরো যারা উদ্যোক্তা মানে কি একজন 18 থেকে 90 বছর যে কেউ কিন্তু আপা উদ্যোক্তা হতে পারে। আমরা কাউকে কোনো প্ল্যাটফর্মের আন্ডারে আনতে পারছি না, আমরা যারাই কাজ করছি বিচ্ছিন্নভাবে কাজ করছি। আমি একটা প্রতিষ্ঠানের হয়ে আপার ট্রেনিং দেই, সেই প্রতিষ্ঠানটা কিন্তু আমাকে নিয়োগ দিয়েছে লিগাল পার, এবং ট্রেনিং দিতে যে দেখলাম আপা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে যারা এই এসএমই ফাউন্ডেশন বলেন আপা, যারা ই ক্যাব, ই কমার্স যারাই কাজ করছেন, এরা অনেকটা মোটিভেশনাল স্পিকারের দায়িত্ব পালন করছেন। কেউ কিন্তু কোনো দিকেই আমি দেখছি না যে তারা আইনগত কোনো দিক নিয়ে আসলে ট্রেনিং দিচ্ছে, যার কারণে কিন্তু আমার মনে হয় যে উদ্যোক্তাদের যে লিগাল সাইড থেকে তাদের যে পিছিয়ে থাকা, এটার একটা বড় কারণ, আমার ভুল হতে পারে, কিন্তু আমি যতটা অ্যানালাইসিস করেছেন যারাই ট্রেনিং দিচ্ছেন তাদের কারোর সঙ্গে কিন্তু আইনজীবী নেই। এখন এই যারা ট্রেনিং করছেন তারা যদি এটা ভাবেন, বা যারা দিচ্ছেন এই সমস্ত ফাউন্ডেশন গুলো যদি ভাবেন যে প্রত্যেক ট্রেনিং সেকশনে একজন আসলে আইনজীবী প্রয়োজন উদ্যোক্তা তৈরিতে, আমার মনে হয় যে আপা এটা অনেক সহজ। আরেকটা যেটা আমাদের সঞ্চালক লোচনও মনে হয় জানেন, আপা আপনিও জানেন, 2023-এ একটা কিন্তু ডিজিটাল বাড়ির জয়েন খসড়া হয়েছে। এই খসড়াটা যদি সংসদ থেকে পাস হয়ে আইন হয়ে যায়, তখন কিন্তু আমরা কি ভাবতে পারি যে মোটামুটি এই অনলাইন যারা ব্যবসা করছেন এরা একটা লিগাল ফরম্যাটের মধ্যে চলে আসবেন। এখন আমি আসলে জানি না আপা এটা কবে হবে, কারণ 2021-এ কিন্তু অলরেডি একটা প্রজ্ঞাপন হয়েছিল, আইন না একটা প্রজ্ঞাপন দিয়েছিল, কিছু বিধি নিষেধ দিয়েছিল। আমার ধারণা তাবেন্দা কেন, তাবেন্দার মতো শত শত উদ্যোক্তা তারা এই প্রজ্ঞাপনের কথা কিছুই জানেন না, যে একটা 2021-এ একটা প্রজ্ঞাপন বের হয়েছে। আমরা যেহেতু আড্ডা দিচ্ছি আপা, খুব খোলামেলা আলোচনা করছি, তা সেই আলোচনার ক্ষেত্রে হয়তো অনেক কথাই বলছি যেটা এরকম প্রজ্ঞাপনটা তো আসলে অর্পিতা আপু সেভাবে সার্কুলেট করেনি যে আমরা জানবো যে আসলে কি হয়েছে। তাবেন্দা, এইটা আসলে সার্কুলেশন তো গভর্নমেন্ট পত্রিকায় দেয় না, এটা আমরা আসলে আইন পেশায় আছি দেখে আমরা জানি, কিন্তু উচিত কি ছিল তাবেন্দাদের মতো যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যারা ট্রেনিং করছেন, এই যে ব্যাংকগুলো যে নারী প্রোডাক্ট নিয়ে নারী উদ্যোক্তা করছেন, তাদের উচিত ছিল এগুলো আপনাদের কাছে পৌঁছানো, যেটা আসলে আমরা পুরোপুরি ব্যর্থ। 21 থেকে 24 এবং 23-এ একটা খসড়া হয়ে গেছে, এটা কিন্তু আমরা কেউ দরজায় দরজায় পৌঁছাতে পারিনি, কোনো উদ্যোক্তাকে না, কোনো ফাউন্ডেশন না, কোনো ই ক্যাব না, কোনো ই কমার্স না, এত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর কেউ কিন্তু যে ভোক্তা অধিকার বলে একটা জিনিস আছে, এই ব্যবসায়ী হতে গেলে এটা দরকার, মোবাইল কোড বলে একটা জিনিস আছে, আমরা কখনো শেখাইনি। আমি যদি আমার প্রাইমারির বাচ্চাকে শরীয়র পরে শরিয়া পড়তে হয় এবং 3টা বাক্য নিয়ে যে একটা মানে অক্ষর নিয়ে বাক্য গঠন করতে হয়, বাক্য গঠন করার আগে যে রস্যি রস্য শিখতে হয়, এইটা যদি না শেখায়, দোষ তো আমি আমার সেই বাচ্চাকে দেই না যে সে বাক্য গঠন করতে পারে না, দোষ তো আমাদের, আমরা যারা এই সেক্টর নিয়ে কাজ করছি। আমি আসলে একটু বেশি বলে ফেললাম আমাদের সঞ্চালক, এরপর একটু আপনি দেখেন। কোনো অসুবিধা নেই। আমি আপা, শারমিন আপা, তাবেন্দা, আমি তো ব্যাংকের প্রোডাক্ট গুলা দেখছিলাম যে
হ্যাঁ, যে ব্যাংকের নারীদের জন্য বিশেষ করে প্রোডাক্ট গুলা দেখছিলাম যে 5 বছর দেশের বাইরে কি কি নতুন প্রোডাক্ট ডিজাইন হলো দেখি তো একটু। নামগুলা দেখে আপা মনটা এত খারাপ হয়ে গেল আপা। নাম হলো আপা ভাগ্যবতী, গুণবতী, ঠিক আছে আপা, প্রবাহ, বুনিয়াদ, এগুলো হলো আপা প্রোডাক্টের নাম। আর বললাম না আপা, অনেক ব্যাংকার আমার উপর খেপা যাবে। কেন আপা একটা সুন্দর নাম দেওয়া যায় না? ভাগ্যবতী একটা নাম আপা, গুণবতী, এগুলোর নাম আপা। কি চিন্তা করে ওরা আমাদেরকে নিয়ে? দেশে 10 কোটি নারীদের নিয়ে মানুষজন চিন্তাটা কি করে, এটা আমার খুব জিজ্ঞাসা, যে কেন ওটার নাম ভাগ্যবতী দিতে হবে কেন? কোনো প্রোডাক্ট আছে ভাগ্যবান আপা? ভাগ্যবান কোনো প্রোডাক্ট আছে আপা? জানেন? জানেন না আপা? আপনাকে আমি একটা গবেষণার অংশ বলি, যে একজন ভদ্রলোক উদ্যোক্তাদেরকে নিয়ে একটা রিসার্চ করছে আর কি। সেখানে সে দেখাচ্ছে যে যেসব ইন্ডেক্স নিয়ে উদ্যোক্তাদের জিনিসপত্র নিয়ে ইন্ডেক্স নিয়ে রিসার্চটা উনি করছে, ওখানে সব ইন্ডেক্সের মধ্যে 100 পয়েন্টের মধ্যে বাংলাদেশ পাইছে আপা হচ্ছে গিয়ে 12.9, এবং সেই ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে গিয়ে আপা 58তম। এবং বাংলাদেশের আপা নারী ক্ষমতায়ন দিয়ে তো আমরা ফাটায় ফালাইতেছি, সাংঘাতিক আপা। আমাদের নারীদের যে কত কিছু হয়ে যেতেছে আপা, সারাদিন ছেলেরা বলতেছে আমরা ভীষণ আগায় গেছি, আমাদেরকে টাইনা নামাইতে হবে। তো মোট সম্পদের আপা বাংলাদেশের যত সম্পদ আছে এটার মাত্র 7%-এর দাবিদার হচ্ছেন গিয়ে আপনি, আপনার আন্ডারে আছে হচ্ছে গিয়ে 7%। এখন ব্যাংকে লোন নিতে গেলে আবার জামানত দিতে হয়। ওই যে অর্পিতা বলতেছিল যে সহজে লোন পাওয়া যায় না। এখন আপনি ব্যাংকার, আপনি তো আপনার সুরক্ষা দেখবেন, আমি আমার সুরক্ষা দেখবো। জামানত ছাড়া লোন নেওয়া যায় না। এখন 7% যার হাতে সম্পদ আছে সে কোত্থেকে জামানত দিবে আর কোত্থেকে লোন নিবে আপা? এই সমস্যার কি কোনো সমাধান আছে? এই সমস্যার কোনো সমাধান নাই। তো এই ক্ষেত্রে আপা কি করা যেতে পারে? আমি যেটা ভাবতেছিলাম আর কি, যে এই ক্ষেত্রে কিন্তু আপা আমরা ইনোভেটিভ কিছু করতে পারি। যেমন অনেক নারীর হাতে আপা ইয়ে থাকে, গোল্ড থাকে। ব্যাংকগুলো কিন্তু সবাই গোল্ড বন্ধক নেয় না, বা সরকারি 2-1টা ব্যাংক নেয়। এরপরে একটা ইয়ে হলো, বাংলাদেশ ব্যাংকের একজন এরই একটা ইয়ে করলেন, একটা প্রোডাক্ট বের করলেন, ওইটা এখনো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় নাই। তো এগুলো যদি করা যায়, সব ভাগ্যবতী গুণবতী না করে আপা, তাহলে মনে হয় সিনারিও কিছু চেঞ্জ হতে পারে। আপনার কি মনে হয় শারমিন আপা? হ্যাঁ, কিছু কিছু ব্যাংকে সোনা দিয়ে লোনটা আছে। আপা সোনা মানে গহনা বন্ধক দিয়ে লোনটা আছে। এই এই লোনটা খুব ভালো যে মার্কেট পেয়েছে তা কিন্তু না। একটা সময় সোনা দিয়ে ছেলে মেয়ে সবাই করতো, বাট গোল্ডের এগেনস্টে লোন কিন্তু নিয়ে এসেছিল কিছু প্রায় বেসরকারি ব্যাংক এবং সরকারি ব্যাংকেও আছে, কিন্তু এই প্রোডাক্টটা খুব একটা ট্রিক করেনি। আর জামানতবিহীন কিন্তু আসলে কোটির উপরে লোন নেওয়া যায় না তা না, কিন্তু সেক্ষেত্রে তো যে বললাম একই সমস্যা। সেটা তো কোটির উপরে সর্বোচ্চ 1.5 কোটি টাকা পর্যন্ত তো অনেকে দেয়, কিন্তু সেটা 1 কোটি, হ্যাঁ, সেটার জন্য তো আমরা ফ্রেমওয়ার্ক চাচ্ছি আপা। এখন সময় এসছে আমরা এগিয়ে যাব, স্পেশালি শুধু এসএমই ফাউন্ডেশন না, এটা আমাদের আসলে সবাই সম্মিলিতভাবে যারা কাজ করছি প্রতিটি পেশাজীবীদের থেকে এটা উঠে আসতে পারে। ঠিক আছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে ব্যাংকাররা মানে ভয় পায় ট্যাক্সটা নিয়ে। হ্যাঁ, মানে ট্যাক্স ম্যানেজমেন্টটা নিয়েও তো একটু চিন্তা ভাবনা আছে। টিন নিতে চায় না, টিন নিলেও রিটার্ন করতে চায় না। মানে আসলে ব্যাংকের প্রবলেমটা হচ্ছে ব্যাংক তো নীতিমালার বাইরে, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা নিজের নীতিমালার বাইরে যে লোন দিতে পারে না। কিন্তু আমি যদি লক্ষ্য করি আপা, আরেকটা দিক যদি দেখি, সবগুলো ব্যাংক কিন্তু নারীদের জন্য স্পেশাল সেগমেন্ট করেছে। আপনি যদি দেখেন, আমি নাম বলবো না, আপনি অলরেডি জানেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ডিপোজিটের সংখ্যাটা কিন্তু বিশাল একটা পরিমাণ নারী মানে ডিপোজিটারের পরিমাণ বেড়েছে। তারা কিন্তু রেগুলার পিএসআর করছে, তাদের অ্যাকাউন্ট করছে, তারা সঞ্চয়পত্র করছে, এফডিআর করছে, স্কিম করছে। আমরা যদি 2 বছর মানে করোনার পূর্ববর্তী সময় যখন নারী প্রোডাক্ট গুলো আসেনি, তখন কিন্তু আপনার এত বেশি ডিপোজিট ফ্লো ছিল না, বাট এই অ্যাকাউন্ট গুলো করার পরে কিন্তু আমাদের ডিপোজিট ফ্লো বেড়েছে। এখন মেয়েরা তাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সঞ্চয়গুলোকে ব্যাংকে রাখছে, এটা কিন্তু এক রকমের পজিটিভ ফ্লো আমি বলবো। আর যেটা লোনের ক্ষেত্রে বললাম, হ্যাঁ আমাদের লোনের ক্ষেত্রে
মানে মেয়েরা অনেক ক্ষেত্রেই মনে করে আমি লোন দেব, আমার স্বামী কেন আমাকে পার্সোনাল গ্যারান্টি দিবে। আচ্ছা, এটা আসলে নারী পুরুষ না, পার্সোনাল গ্যারান্টিটা পুরুষদের ক্ষেত্রেও জরুরি। যদি স্ত্রী বেঁচে থাকে তবে স্ত্রী কিছু করুক না করুক তার গ্যারান্টি কিন্তু পুরুষদেরকেও দিতে হয়। সেক্ষেত্রে নারীদেরকেও গ্যারান্টিটা দিতে হচ্ছে, পার্সোনাল গ্যারান্টি হাজবেন্ডের। যদি নারীর স্বামী না থাকে সেক্ষেত্রে তার বাবা মা ভাই বোন রক্তের সম্পর্কে নিকট আত্মীয় কাউকে গ্যারান্টি দিতে হবে। এটা লোনের একটা অংশ। তো মানে এটা নিয়েও কেউ অরফান হলে কি হবে? কেউ অরফান হলে কি হবে? অরফান হলে আসলে কেউ যদি এতিম হয় তার কি হবে? আপা হয়ে যাবে, একটা ব্যবস্থা করা যাবে। শুনুন আপা, আপনি কিন্তু খুব সিরিয়াস আলোচনার দিকে চলে যাচ্ছেন, এই জন্য আমি আপনাকে একটু করলাম, সরাই ফেললাম সিরিয়াস আলোচনার থেকে। আমি তাবেন্দার কাছে যাচ্ছি। তাবেন্দা, একটা কথা একটু মিস করেছি আপা, গোল্ড নিয়ে যে লোন, এই লোনের ক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা বড় প্রবলেম আছে। দেখেন, বাংলাদেশের গোল্ডের কিন্তু ক্যাটাগরি আছে। সনাতন সোনা মানে আমার মা আমাকে বিয়ের সময় যেটা দিয়েছে আপা, ওই যুগে আপনিও জানেন, আপনার বিয়ের সময় আমার ধারণা যেটা খালাম্মা দিয়েছে সেটা সনাতন সোনা। এরপরে আপা ক্যাটাগরি আসছে, আমি যখন গোল্ড রেখে লোন নিব আপা, তখন কি এটা ভ্যালুয়েশন হবে। আমরা যেমন ঠিক একটা প্রপার্টিজ দিয়ে, সেটা ফিক্সড এন্ড ফ্লোটিং যেটাই হোক, ভ্যালুয়েশন হয়, গোল্ডেরও ভ্যালুয়েশন হবে। এখন আপা মনে করেন আমি অর্পিতা জুয়েলার্স থেকে বানিয়েছি আপা, অর্পিতা জুয়েলার্স এর কোনো নাম নাই, কোনো সফটওয়্যারের মাধ্যমে কোনো মেমো হয় না, কিছু হয় না। এই ক্ষেত্রে তো আসলে ব্যাংক আপা ওই ভ্যালুয়েশনটা কিন্তু করতে পারে না, কারণ আমার ডায়মন্ড বা আমার গোল্ডের কিন্তু কোনো সার্টিফিকেট নাই আপা। তাই এটা যে খুব নারী বান্ধব হয়েছে এটা আমি বলবো। অর্পিতা, আসলে এখানে বোধহয় আমরা একটু অ্যাড করতে পারি। আমি জানা মতে দুটো ব্যাংকে এই লোনটা নিয়ে আমি কাজ করেছি। ওদের নিজস্ব এটার ক্ষেত্রে রিসিটের কোনো প্রয়োজন নেই, রিসিট কোনো কাজে লাগে না। যেটা হচ্ছে গিয়ে ওদের নিজস্ব একটা জুয়েলার্স থাকে, স্বনামধন্য একটা জুয়েলার্স কোম্পানি থাকে, তারা এসে এটা যাচাই বাছাই করে দেয়। যেহেতু জুয়েলারদের কাছে উপায় আছে, তারা সোনার ধরনটা বুঝতে পারে, তাদের মেশিন দিয়ে ক্যারেট গুনতে পারে, সেই হিসেবে আসলে লোনটা হয়। আপনার রিসিট থাকলো কি না থাকলো, হ্যাঁ, রত্ন তো আসলে জেনুইনিটি দেখা যায়, বাট রত্নের তো কোনো ফিক্সড দাম নেই। সোনার যেরকম একটা ফিক্সড দাম আছে, আপনি ডায়মন্ড অথবা রুবি এটা কিন্তু ফিক্সড দাম থাকে না, তো এই জন্য ওটার মূল্যটা পাওয়া যায় না। তবে সোনার এটা আমি দেখেছি, যেগুলো ব্যাংক আছে আমি কথা বলেছি এবং খোঁজ খবর নিয়েছি, ওরা একটা বিশিষ্ট জুয়েলার্স কোম্পানি কে দিয়ে এটা যাচাই বাছাই করে। এনলিস্টেড, যেরকম এনলিস্টেড ভ্যালুয়েশন করার জন্য থাকে জরিপ, সেরকম আমাদেরও জুয়েলারিটা দেখার জন্য জুয়েলারি কোম্পানি থাকে। আপা ধন্যবাদ, আমার এটা জানা ছিল না। কিন্তু আপা ধরেন আজ থেকে মনে করেন আমি প্রাচীন যুগে চলে গেলাম, রাজা মহারাজারা খুশি হয়ে আপা আমাকে হীরা জহরত দিল, মানে আপনার ভাষায় আপা রুবি দিল, হীরা দিল, পান্না দিল, তাহলে তো আপা আমার প্রয়োজনের সময় ওইটা যদি আমি ব্যাংকের কাছে সেই আমার হীরা পান্না জহরত যা আছে আপা, এটা তো ভ্যালুয়েশন হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমি গোল্ড না কিনে ধরেন মনে করেন আমি ডায়মন্ড কিনলাম, আমি এটা কিনলাম আমার ভবিষ্যৎ সুরক্ষা, এটা তো আপা আসলে আমার মনে হয় না যে এটা বিনিয়োগে কোনো। যেহেতু সোনার গয়না, আমি কখনো আসলে এটা যাচাই বাছাই করিনি, এটা আমার জানার সীমাবদ্ধতা যে দামি রত্নের ক্ষেত্রেও কিভাবে ওনারা করেন, এটা আমি জেনে আপনাকে জানাতে পারবো। আসলে আমার এই মুহূর্তে জানা নেই আপা। আমরা চাই, কারণ আমাদের এমন এমন উদ্যোক্তা হবেন আপা, ধরেন মনে করেন আমি খুব একটা আড্ডাতে আমাদের মালদারের বউ আপা, আমার হীরা জহরত অনেক আছে, কিন্তু এখন যে আমি উদ্যোক্তা হতে চাই, আমার সেই মালদার ভদ্রলোক আমাকে আর আপা টাকা পয়সা দিতে চায় না, কিন্তু আমার তো হীরা জহরত আছে। আমি একজন কমেন্ট করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট, দেখেন, দ্যাটস হোয়াই নো জাকাত ফর ডায়মন্ডস। যেহেতু ডায়মন্ডের এগেইনস্টে সেই সুবিধাটা পাচ্ছেন না আপনি, সেহেতু এটার উপরে কোনো জাকাত নাই। এটা আমার ছোট বোন, এটা আমার ছোট বোন। থ্যাংক ইউ মাতালা, খুব ভালো কথা বলেছেন। মাতালা খুব ভালো কথা বলেছে আপু। দেখছেন এই যে আলোচনার মাধ্যমে কত কিছু বের হয়ে আসে। এটা কিন্তু যেহেতু আমরা জাকাতের ব্যাপারটা, আচ্ছা তাবিন্দা, শুনো না, আমাকে তোমাকে ওরা দুজন কোনো কথা বলতে দিচ্ছে না। তাবিন্দা আসো, তুমি আর আমি কথা বলি। শুনো, এই যে অর্পিতা বলতেছিল যে অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেস, তোমারটা কিন্তু অফলাইন এবং অনলাইন দুইটা বিজনেসে তোমার চালু। তো অনলাইন এবং অফলাইন বিজনেসের জন্য আলাদা ট্রেড লাইসেন্স, আমারটা পুরোপুরি অনলাইনে শিফট হয়ে গেছে। এখন আমার আপাতত অফলাইনে নেই, অনলাইন হয়েছে, কিন্তু অনেক বিজনেস আছে
এটা অনলাইন এবং অফলাইন দুটাই প্রযোজ্য। তো ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে এই ধরনের সেগ্রিগেশন করাটা কি তোমার মনে হয় যে এটা কোনো ভালো দিক হবে, যে অফলাইন বা অনলাইন আলাদা করা? এবং তোমার অফলাইন আর যখন অফলাইন অনলাইনে থেকে তবে সম্পূর্ণভাবে অনলাইনে বিজনেসটা ট্রান্সফর্ম হলো, তখন তুমি কি কি অসুবিধা ফেস করেছো বা কি সুবিধা তুমি এখন পাচ্ছো? ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আসলে আমারটা যেটা অফলাইনে ছিল সেটাই এখন আছে। আমি সেটা অনলাইনে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে কি কি করতে হয় আমি সেটা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করিনি যেটা, এবং আগের টিন যেটা ছিল ওকে। সেটা দিয়ে আমি আসলে ট্যাক্স রিটার্ন করি আগের সিস্টেমটাই, কিন্তু অনলাইনে নতুন কোনো নিয়ম করেছে কিনা সেটা আসলে আমি দেখিনি এখন পর্যন্ত। আর যেটা হচ্ছে অফলাইন থেকে অনলাইনে করার ক্ষেত্রে তো আসলে অনেক ধরনের সমস্যা হয়েছে। করোনার সময় তো যেহেতু দোকানটা অফ করে দিতে হয়েছে, প্রচুর লস হয়েছে। এবং হচ্ছে যে অনলাইন তখন মানুষ যখন মাত্র আমরা শুরু করলাম তখন অনলাইনে ব্যবসাটা ওইভাবে মানুষ মানে অনলাইনে কেনাকাটা অভ্যস্ত ছিল না। এখন 4 বছরে আসলে সেটা ব্যাপক পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অনলাইনে যারা ব্যবসা করতেছে তারা কিভাবে ট্রেড লাইসেন্স করবে বা হচ্ছে তাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেটার খুব মানে কোনো বিবরণ বা জানতে চাইলে আমাদের দেখা যাচ্ছে মানুষের কাছ থেকে জানতে হয়, কোনো ইনফরমেশন কিন্তু আমরা সহজে কোথাও খুঁজে পাই না। তো এটা একটা বিশাল বড় প্রবলেম, মানে সমস্যা আমি মনে করি। আর আর হচ্ছে যে যেমন হচ্ছে যে আরেকটা হচ্ছে যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা মানে একদমই 10,000 5,000 টাকা নিয়ে যে শুরু করে, অর্পিতা আপু বললো, তো ওদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু প্রোডাক্ট বিক্রি করছে বা হচ্ছে যে তখন টাকাটা আসতে দেরি হচ্ছে, ওদের ওই টাইমে ইনভেস্ট করতে হবে বা হচ্ছে যে আর একটু টাকা হলে ভালো হয়। তো 50,000 থেকে 1 লাখ টাকা বা হচ্ছে যে 1.5 লাখ টাকা হলে হতে বা 2 লাখ টাকা হলে ওদের অনেক সুবিধা হয়। তো এইসব অল্প টাকার ক্ষেত্রে আসলে তো ব্যাংকের কাছে ওরা যাচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে 1 লাখ টাকা ওরা এনজিও থেকে সুদে নিয়ে নিচ্ছে বা কোনো সমিতি থেকে নিচ্ছে, তার বিপরীতে হয়তো 1 লাখ টাকায় মাসে 3,000 টাকা দিতে হচ্ছে। যেরকম আমি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু টাকা লাগলে আমরা এইভাবে করে এনজিও থেকে এইভাবে দিচ্ছি, আপনাদের তেমন কোনো কাগজপত্র লাগবে না, আমি যেখানে আছি বা আমার হাজবেন্ড কোথায় চাকরি করতেছে সেটা একটা মানে স্থায়ী ঠিকানা দিলেই চলবে। তো এই তখন মানে আমি মনে করতেছি যে এইসব না মানে এনজিওতে যে মোটা সুদে টাকাটা দিচ্ছে তখন দেখা যাচ্ছে তার প্রফিটের বেশিরভাগ টাকাটাই তো সুদে চলে যাচ্ছে। তো এই এক সামান্য টাকাটা যদি একটু সহজ উপায়ে এইসব মেয়েদের কাছে দেওয়া যেত তাহলে মনে হয় আসলে অনেক ভালো হতো আর কি ব্যবসার ক্ষেত্রে। বাকিটা তো অর্পিতা আপু আর শারমিন আপু বলতে পারবে। তাবিন্দা, এই ক্ষেত্রে কিন্তু আমি একটা ছোট ধন্যবাদ ব্যাপার বলি। তাবেদা। বারবার ট্রেড লাইসেন্স আসে, সেই ট্রেড লাইসেন্সের জন্য বলি, ধরো তাবিন্দা তুমি তো পোশাকের ব্যবসা করো তাই না, তোমার হঠাৎ জি করে আগামীকাল থেকে মনে হলো তোমার ট্রেড লাইসেন্স কিন্তু বুটিক, আমি যতদূর জানি হ্যাঁ পোশাকের ব্যবসা, হ্যাঁ 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 বুটিক। হ্যাঁ হ্যাঁ, তা তোমার এখন মনে হলো যে বাংলাদেশের মেয়েরা তো সব কি কি লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর হয়ে যাচ্ছে, আমি এই প্রোডাক্ট গুলোর ব্যবসা শুরু করব। ধরো সেটা হার্বাল যে লাগাই আর কি, ফেস প্যাক ট্যাক এই জাতীয়, বা এখন খুব কোরিয়ান ট্রেন্ড চলছে, তুমি নিজেও জানো, আপনি লাগানো মাত্র 7 দিনের মধ্যে অপূর্ব রূপবতী নায়িকা হয়ে যাবেন। তোমার মনে হলো এই প্রোডাক্ট গুলো যদি আনি আমার সেল বেড়ে যাবে। পোশাক আমার যেখানে 2টা সেল হচ্ছে সেখানে যদি আমি এই ধরনের মানে প্রলোভন দিয়ে আনতে পারি আমার ব্যবসাটা বাড়বে। কিন্তু তাবিন্দা, তোমার করা আছে কিন্তু বুটিক্সের ব্যবসা, ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্স দিয়ে সেই লীলাবতী বুটিক্সে তুমি বিক্রি করছো কসমেটিক্স, এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, এটা তুমি করতে পারো না। সেটা দিয়ে ধরো তুমি কসমেটিক্স এর ব্যবসা করে তোমার 10 লাখ টাকার প্রোডাক্ট তুমি স্টক করেছো, আমার শারমিন আপা যতই তোমাকে ভালোবাসুক, শারমিন আপা তোমার ওই লীলাবতী পোশাকের বুটিক্স এর ট্রেড লাইসেন্স দিয়ে 10 লাখ টাকার তোমার কসমেটিক স্টকের উপরে তোমাকে 5 টাকা লোন দিতে পারবেন না। মানে তোমাদের উদ্যোক্তা যারা আছেন তোমার মতো বা তোমাদের মতো, তারা কিন্তু এই একটা জায়গায় ভুল করেন, যে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট তারা ট্রেড লাইসেন্স নিচ্ছে, বিক্রি করছে একাধিক প্রোডাক্ট। আমি আরো একটা ব্যাপার বলি, ধরো তুমি খুব সুন্দর করে তুমি লিখছো যে আমার এই প্রোডাক্ট আমি নিজে দেশীয় কাপড়ে করেছি, আমি আমার ডিজাইন দিয়ে করেছি, এইটা ব্যবহার করেছি। আপনি যদি বিকাশে পেমেন্ট করেন আপনি 15% ক্যাশব্যাক পাবেন, বা ক্যাশব্যাক না 15% ডিসকাউন্ট পাবেন, এরকম একটা বিজ্ঞাপন দিয়েছো। কিন্তু তুমি ওখানে উল্লেখ করোনি যে আমাকে বিকাশ চার্জ 25 টাকা দিতে হবে। তার মানে তুমি কি করেছো, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা
প্রতারিত করেছো তোমার ভোক্তাকে, এখন আমি এগুলোর একটা স্ক্রিনশট নিব, ভোক্তা অধিকারে কমপ্লেন করব, তোমার ব্যবসা তাবেন্দা শেষ, তোমার সুনাম সব শেষ। তাই যারা অনলাইন বা অফলাইন ব্যবসা করছে, আমি বিশেষ করে অনলাইন ব্যবসায়ীদের বলবো, উদ্যোক্তাদের বলবো, এই জিনিসগুলো জানা এত প্রয়োজন, কিন্তু আমি জানি না আমরা কেন জানি না। মানে আমি আমার ব্যর্থতাই মনে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের মতো যারা কাজ করছে তারা কোথা থেকে জানবে, কোথায় এসব ইনফরমেশন গুলো দেওয়া আছে যে যারা জানবে যে তারা এই কাজটা করছে? যেমন ধরেন আমরা যারা অনলাইন ব্যবসা করছি তারা কিন্তু যারা শুরু করছে, যে একটা পেজ খুলতেছে, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, হয়তো তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেশের বাইরে থেকে নিয়ে আসতেছে, আজকে তারা স্কিন প্রোডাক্ট বেচতেছে, কালকে তারা হোম ডেকোর বেচতেছে, পরশুদিন আরেক ধরনের জিনিস বিক্রি করতেছে। এতে কিন্তু কোনো ট্রেড লাইসেন্স বা কোনো কিছুই কিন্তু আসলে নেই। আমরা একটা পাঠাও কুরিয়ার বা ওটার সাথে এনলিস্টেড করছি করে, এবং ওখানে বিজ্ঞাপনও দিচ্ছে যে যেমন বিকাশে একবার দেখলাম যে ট্রেড লাইসেন্স ছাড়াই আমি আমার ইয়ে খুলতে পারবো। তো এরকম যে ওরাই তো সুবিধাটা আমাদেরকে করে দিয়েছে, তাই না? তো আর ওইটাকে যখন ভক্তি, আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে বিকাশ চার্জ দিতে হবে, তখন দেখা যায় যে কাস্টমাররা বলে যে আমি তাহলে আপনি আমার ওই যে 20 টাকা, 1020 টাকা কাটতেছে, সেই 20 টাকা আমাকে ডিসকাউন্ট দিতে হবে। তখন আমরা কিন্তু ওই জায়গাটা মিনিমাইজ করে এই জিনিসটা হিডেন রেখে কাজটা করতেছি। তো আমাদের এই যে নিয়মগুলো আছে, এগুলো যদি পরিষ্কার ভাবে কোথাও জানানো থাকতো যে অনলাইন বিজনেস করতে হলে, যে লোচন আপু বলতেছিল যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যে আমাদেরকে বলা হতো যে এই অনলাইন বিজনেস করতে হলে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, তা এবং হচ্ছে যে একজন মানে এটাকে কি বলবো, নীতিমালা যেটা, সেটা জানতে পারলে আমাদের জন্য আসলে অনেক ভালো হতো। আদারওয়াইজ তো এরকম হাজার হাজার পেজ কিন্তু এখন প্রতিদিন খুলতেছে। আমার ব্যক্তিগত মতামত কি, সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস তৈরি হওয়া উচিত। এটা আমার পার্সোনাল অপিনিয়ন বলছি, কারণ আমি কিন্তু এখানে ট্রেনার হিসেবে যাই, একজন আইনজীবী হিসেবে। যারা এই ফোরামগুলো তৈরি করছেন, আসলে দাবিগুলো তাদের কাছে তোলা উচিত। আমি তো বাংলাদেশের একজন হরিদাস আইনজীবী, মানে আমার মতো আইনজীবী শত শত না থাকলেও কিছু যায় আসে না বাংলাদেশের। যেহেতু আমি উদ্যোক্তাদের এই জায়গাটা নিয়ে কাজ করছি, আমি কিন্তু এই প্রবলেমগুলো অবিরত শুনছি। তাবেন্দার মতো যে সমস্ত উদ্যোক্তারা আছেন বা হতে চান, তারা যখন আমার ট্রেনিং সেশনে আসেন, তাদেরকে আমি খুব সুন্দর মুখনিসৃত বাড়ি দ্বারা আশ্বস্ত করি হবে হবে, কিন্তু এইটা যদি সরকার না নেন, সরকার একদিকে চাচ্ছেন ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে, সরকার একই দিকে আবার কি করছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোনো বিধি নিষেধ দিচ্ছেন না, কোনো কিছু। আপনারা কিন্তু আরেকটা হয়রানি শিকার হন, ক্রেতা আপনার পণ্য নিয়ে যখন কুরিয়ার দিতে গিয়েছে ফোন ধরেন না, ফোন ধরছেন না, তার প্রোডাক্ট ডেলিভারি নিচ্ছেন না, তাই না? এই ধরনের তো নানা রকম প্রবলেম হচ্ছে। এখন যেটা অহরহ হয়, এটা একদম অহরহ, এবং পণ্য রেখে রিটার্ন করে, মানে রেখে দেখে অনেক সময় নষ্ট করেও রিটার্ন দিচ্ছে, সেটার জন্য আমাদের কিছু করার থাকছে নাই। কারণ হচ্ছে ভোক্তা অধিকার ভোক্তাদের জন্য আছে, উদ্যোক্তা অধিকার বলে কিন্তু এখনো কোনো কিছু এভাবে চালু হয়নি। আমি জানি না কবে হবে, আমি বারবারই আবেদন করছি যারা এই প্ল্যাটফর্ম গুলোকে নিয়ে কাজ করছেন, তারা শুধুমাত্র মোটিভেশনাল স্পিকার না হয়ে এই উদ্যোক্তাগুলোর জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করুক যেখানে তাদের সমস্যাগুলো তারা জানাতে পারে, তারা আইনগতভাবে বিচার পায়। মোবাইল কোর্ট যেভাবে একজন পণ্য বিক্রেতাকে ধরছে, সেরকম ভাবে একই রকম কোনো কিছু আনুক যে ক্রেতা বিক্রেতাকে হয়রানি করছে। আর এই ব্যাপারগুলো আসলে যদি আমাদের সরকারের দিক থেকে বিবেচনা করা না হয়, আমরা যতই মুখে বলি কিছু করতে পারবো না। কিন্তু আমি সবসময় যেটা বলবো, এখনো পর্যন্ত বাংলাদেশে অনলাইন বা অফলাইন যেটাই ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত সরকার অন্য কোনো আইনের কিছু না দিচ্ছে। এবং আমি প্রতিটা অনলাইন ব্যবসায়ীকেও বলি, অফলাইনদের তো অবশ্যই একটা ব্যাংকের সঙ্গে লেনদেন করেন। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের সাথে লেনদেন না করে হঠাৎ করে তাবেন্দার মনে হলো আগামীকালকে আমি শারমিন আপার কাছে যাবো, আপা আমার 1 লাখ টাকা লোন লাগবে, এটা সম্ভব না। আর আমি আপনাদের মতো উদ্যোক্তাদেরকে বলবো, যেখানে যারা ট্রেনিং করায়, যেটা ফ্রি, পেইড আপনার দরকার নাই, ফ্রি ট্রেনিং গুলোতে একটু কষ্ট করে কানের মধ্যে মাইক্রোফোনটা লাগিয়ে রাখেন, আপনি নিজেও জানবেন না আপনি এই ফ্রি ট্রেনিং আসলে কত কিছু শিখে যাচ্ছেন। আমরা আরেকটা জিনিস আছে, নেটওয়ার্কিং। হ্যাঁ, নেটওয়ার্কিং এ আসলে আমরা একটু খাটো হয়ে যাই, ছেলে মেয়ে সবাই আমাদের এটা মানে রিজিওনাল একটা এফেক্ট, আমরা নেটওয়ার্কিংটা একটু কম করতে পারি। মানে কাউকে কোনো কিছু বলতে গেলে আমাদের একটু বাধো লাগে, পরিচিত লোকের সাথে ব্যাপক আড্ডা মারতে পারি,
বা যখন কোনো নতুন মানুষের সাথে বসি, ইভেন আমি দেখেছি অনেক মেলাতে, আমি দুটোতে মেলার আয়োজনও করেছি ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে, তো সেখানে দেখেছি একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে কি বলে ওর নাম প্রতিযোগী মনে করে। এখন উদ্যোক্তারা যদি, আমরা যেরকম ব্যাংকাররা কিন্তু কোনো কিছু হলে একসাথে হয়ে যাই, আপনারা আইনজীবীরা কিন্তু কোনো কিছু হলে একসাথে হয়ে জোটবদ্ধ হন, তো আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা যদি যখনই কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে যায়, তারা যদি একভূত হয়ে নেটওয়ার্কিংটা করে, জানার পরিসরটা কিন্তু বাড়ে। আপনার সাথে আমি সহমত আপা। এই উদ্যোক্তাদের নিজেদের এক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক ধরনের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। উই আছে, হারি ট্রেড আছে, আমি সবগুলোর নামও জানি না, তাবেন্দা বলতে পারবে। ওই ধরনের জিনিসপত্র কিন্তু আছে। ঘটনা হচ্ছে যে এই যে একটা সমন্বিত, আপনি প্রশিক্ষণের কথা বলছেন, এটা সবাই করে না আর কি। অর্পিতা রিসেন্টলি একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, সে নিজেই সেখানে ট্রেনার, BOEE ওইটার নাম, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন। ওইখানে ওই ধরনের একটা ট্রেড লাইসেন্স করার থেকে শুরু করে, টিন করা থেকে শুরু করে এসব নিয়ে আলোচনা হচ্ছে, আমি দেখেছি। এখন ঘটনা হচ্ছে আপা, এগুলা সবাই সবকিছু গ্রহণ করার ক্ষমতা থাকে না। আমরা তো শহরে বর্ন অ্যান্ড ব্রট আপ, আমরা দেখা যায় শহর ভিত্তিক আলোচনাটা বেশি করতে থাকি। গ্রামে একজন উদ্যোক্তা যেভাবে তৈরি হয় সেটা শহরে তৈরি হয় না। গ্রামে একটা মেয়ে ধরেন যে শুধু আচার বানাচ্ছে, সেই আচারটা সে বিক্রি করছে, সে যে এন্টারপ্রেনিয়রটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা আমরা এসি রুমে বসে যে ব্যাংকার কাজ করছে সেটা ধারণা করা। আচার বানাচ্ছে, আমি একটু ইন্টারেক্ট করি, এই যে আচার বানাচ্ছেন এখন আপা, তাবেন্দা আপনিও দেখবেন প্রচুর মেয়ে কিন্তু খাদ্যদ্রব্য নিয়ে কাজ করছে, তাই না আপা? আসলে কি ওরা জানে খাদ্য নিয়ন্ত্রণ আইন কি জিনিস? আচার বানিয়ে বাজারে ছেড়ে দিলাম আপা, জানে না কিছু দায়িত্ব আছে আপা। তাহলে ওই যে আমি সেটাই বললাম যে বিএসটিআই অনুমোদন এগুলা কিছুই দেখে না আর কি, জানি না। তবে আপাকে আমি একটা অনুরোধ করবো, আপনি ব্যাংকার্স ক্লাবে আছেন, আপনি আপা অনেক মেয়ের আইডল, অনেক মেয়ে কিন্তু আপা আপনাকে ফলো করে। এই ব্যাংকার্স ক্লাবের মাধ্যমে আপা নেন না, একটা উদ্যোগ নেন যে ব্যাংকার্স ক্লাবের মাধ্যমে অনলাইনে করলে কি হয়, শুধু ঢাকার না আপা, সারা বাংলাদেশের মেয়েগুলোকে আমরা সংযুক্ত করতে পারি, ছেলেগুলোকে সংযুক্ত করতে পারি। আপা আমি আপনাকে ইনশিওর করছি, আমি ফ্রি ট্রেনিং দিয়ে দিব, ব্যাংকার্স ক্লাবের কোনো অর্থ দিতে হবে না। আমি চাই বাংলাদেশে আপা এসএসসি বা ওই যে আপনার যেটা স্নাতক, মানে অর্থাৎ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে স্নাতক করি আপা, এইরকম হয়ে এই যে তুমি কি বুঝবা টাকা ইনকাম করতে কি হয়, এই জিনিসটা থেকে আমাদের মেয়েরা বের হয়ে আসুক আপা। আমি আমার পেশাগত জায়গা থেকে নিয়ে বলছি, আপনারা যদি আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেন, কথা বলার জায়গা করে দেন, তাবেন্দার মতো উচ্চ শিক্ষিত, একেবারে মনে করেন আপা আমার হেল্পিং হ্যান্ডের মতো, সে কিন্তু লেখাপড়া জানে আপা, তার স্মার্টফোন আছে, আমি একটা তৈরি করতে চাই আপা, যে বাংলাদেশে কোনো মেয়ে এইটা শুনবে না তুমি কি বুঝবে টাকা ইনকাম করতে কি লাগে, ওই মেয়েটাও বলবে আমি জানি আচার তৈরি করতে কি লাগে, সেটা মার্কেটিং করতে হয় কিভাবে, এবং সেটা টাকা কিভাবে উপার্জন করতে হয়, আমি জানি কি আইন মেনে কি কি কাজ করতে হয়। আমি চাই আপা বাংলাদেশের মানে নারীরা তো অবশ্যই, সেই সঙ্গে সেই ছেলে বা মেয়েগুলো যারা প্রতিবন্ধী আপা, হুইল চেয়ারে ঘুরে, তার কিন্তু একটা স্মার্টফোন আছে আপা, সেও কিন্তু কিছু না কিছু করতে পারে যদি সামগ্রিকভাবে আমরা আপা থাকি। আপনার কাছে আমার এটা আবেদন না আপা, নিবেদন জানাচ্ছি যে আপনি এটা ব্যাংকার্স ক্লাবের মাধ্যমে যেভাবেই হোক করেন আপা, উইদাউট এনি কস্টিং, এই দায়িত্ব আমার, আমি দিব, শুধু আপনারা আয়োজন করেন। অতি উত্তম প্রস্তাব। এই শুক্রবার, আসলে তো আমরা কর্মদিবসে পারি না, শুক্রবার বা শনিবার আমি আপনার সাথে বসবো, এবং আসার কথা হচ্ছে ব্যাংকার্স ক্লাবে আমি কাজ করছি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে। তো আমার মনে হয় এটা করাটা খুব একটা কঠিন হবে না, যদিও প্রাইমারি পেনিট্রেশনটা একটু টাফ হবে, বাট আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি এটা প্রবলেম না। তবে আমার একটা সুপারিশ থাকবে, আমি যখন আমার ব্রাঞ্চে কর্মশালা করতাম এই নারী উদ্যোক্তাদের জন্য, আসলে আপনারা একটা জিনিস কি আপনাকে আরেকটু বলতে হবে, শুধু নারী উদ্যোক্তা না, যারা আপনার ওই যে ওয়েব বেসড রিলেটেড কাজ করে, আমরা যেটাকে বলি হচ্ছে গিয়ে কি বলে ফ্রিল্যান্সিং বলি আমি ভাষাটা মাথায় আসেনি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মেয়েদের কিন্তু বেশ সমস্যা হচ্ছে। হ্যাঁ,
ওরাও রোজগার করছে, বাট দেখা যাচ্ছে তাদের রেমিটেন্সটা অন্য কারো অ্যাকাউন্টে আসছে, তাদের জন্য তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। জানি এটা আমি, ট্যাক্স ফ্রি তারা। এটা তো আমি নিজে ফেস করে এসেছি। হ্যাঁ, এই জায়গাতে কিন্তু আমাদের ব্যাপক সুযোগ আছে। ইভেন ফেসবুকে যারা মার্কেটিং করছে তাদেরও কিন্তু যখন কিছু ডেভেলপ করছে, কিছু ব্লগাররা জানে, বাট অনেক ব্লগাররাই জানে না ফেসবুক এবং ইউটিউব থেকে কিন্তু টাকা আসে। তো এখানটাতেও কিন্তু কাজ করবার সুযোগ আছে। তো আমরা অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ অর্পিতা, আমরা অবশ্যই এই ব্যাপারটায় কাজ করতে পারি এবং আমি এই ব্যাপারে আপনার সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ করব। আশা করছি আমরা একটা খুব সুফল অনুষ্ঠান খুব শীঘ্রই লঞ্চ করতে পারবো ইনশাআল্লাহ। আপা আমার আসলে ভীষণ ইচ্ছা, এত নারী অধিকার নিয়ে ভাগ্যবতী, ভাগ্যবতী যেই আরেকটা সুন্দর সুন্দর নাম পেয়েছি আপা, আরেকটা সুন্দর নাম পেয়েছি, এটা না বললে আমার জীবন বৃথা। আপা আরেকটা সুন্দর প্রোডাক্টের নাম অভিলাষী। আপা অভিলাষী, অভিলাষী লোচন নাম কিন্তু আমার বিন্দুমাত্র আপত্তি নাই আপা। ওই যে যেই লোকের নাম সোলেমান আর যে লোক শাহজাহান, দুইজনেই কিন্তু বাংলাদেশের নাগরিক আপা, তাই না? সমানভাবে সুযোগ পাবে। নাম নিয়ে কিন্তু আমার কিছু নাই। আমার বাবা মা আমার নাম অর্পিতা না রেখে কিন্তু শ্যামারানীও রাখতে পারতো, এখানে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আমার কথা হচ্ছে আমি এখানে এই ফান্ডটা এই কারণে করলাম যে প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডেডিকেশন কত অল্প থাকে যে আমরা এই ধরনের নাম ব্যাংকের জন্য, ব্যাংকের প্রোডাক্ট হিসেবে আমরা পিক করতে পারি। আমি তো কোনো কবিতা লিখছি না, আমি কোনো সাহিত্য পত্রিকা করছি না। এখানে অভিলাষী একটা প্রোডাক্টের নাম হতে পারে না, এটা ইয়ার ক্যাচিং না, এটা নোটিস করবে না মানুষ। অভিলাষী এটা শরৎচন্দ্রের উপন্যাস নয়, এখানে একটু শরৎচন্দ্রের উপন্যাস নয়। স্মার্ট আপা মধ্যবর্তী নাই আপা মধ্যবর্তী নাই আপা কোন প্রোডাক্টের নাম মধ্যবর্তী আপনি নিয়ে এসে যাবেন না। আমি তোমাকে একটু বলি, অর্ধাঙ্গিনী আমার ট্রেনিং এ কিন্তু আমি একটা কথা বলি, সবসময় বলি, নাম একটা অনেক বড় ফ্যাক্ট আপা। সুনীল গঙ্গোপাধ্যায় আমার ভীষণ প্রিয় একজন লেখক। এখন আপনি ভাবেন তো আপা, সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম যদি হতো গঙ্গাচরণ গঙ্গোপাধ্যায়, আমার কাছে কিনি ওইভাবে পৌঁছাতে পারতেন? নাম বড় ব্যাপার, এটা আমি স্বীকার করি। আমি লোচনের সঙ্গে দুষ্টমি করছিলাম নাম নিয়ে। আসলে এই যে তাবেন্দা লীলাবতী, হ্যাঁ তাবেন্দা লীলাবতী নামটা ও সেই সময় সাপেক্ষে পড়েছে, ওই সময়ে চলেছে। আমি এখন যখন ট্রেনিং দেই, আমি কিন্তু আমার কাছে যারা ট্রেনিং হয়ে আসেন তাদেরকে কিন্তু খুব বড়ভাবে বলার চেষ্টা করি যে ট্রেনিং নাম একটা ব্যবসার অনেক কিছু মেনটেন করে। এই যারা আপনাদের ব্যাংকের প্রোডাক্ট নিয়ে আসছে আপা, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি জানি না তারা এগুলোর হেড হন, এক একজন তো এই প্রোডাক্টগুলোর হেড হয়ে থাকেন, তারা কেন ভাবেন না যে একটা মেয়েকে আমি কোথায় তৈরি করব, ঝান্ডা হাতে নামো, যুদ্ধ করো, তাকে বানিয়ে দিচ্ছি তুমি অভিলাষ করো, তাকে নিয়ে এই ধরনের নাম না। নামটা আসলে হওয়া উচিত যে প্রোডাক্টে যে উদ্যোক্তাকে নামেই আগ্রহী করে তুলবে, যে ঠিক আছে এটার সাথে কাজ করি। এখন যাই হোক, এটা আসলে অনেক ব্যাপক আলোচনার ব্যাপার, যেতে চাই না। আমি শুধু আপার মাধ্যমে, আমাদের সঞ্চালক লোচন একজন লেখক, সে অনেক লেখালেখি করে, তাকেও আমি বলবো যে লেখক হয়ে আপনিও একটু জানান না জনগণকে। অর্পিতা, আমরা শুধু আইন আর ব্যাংক খুলে চলবে না, আমাদের উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসতে হবে। বলবো তার সকল সহকর্মী এবং সকল বিজনেস পার্টনারদেরকে নিয়ে যেন আমাদের সাথে চলে আসে। তো এক হাতে তালি বাজবে না, 3 হাত হলে আরো শক্ত হবে আপা। এবং আমাদের যারা এই যে লেখক আছে, আমরাও চেষ্টা করতে হবে, সবাইকে একসাথে আসলে কাজ করতে হবে, একার পক্ষে আসলে কোনো কিছুই করা সম্ভব না। আমি সারাদিন যতই চিৎকার করি, তাবেন দ্বারা যদি শুনতে না চাই, আমি ট্রেড লাইসেন্স করবো না, আমি ভোক্তাধিকার মানবো না, আমি চিৎকার দিলেও আসলে কিছু না। আরেকটা জিনিস আমাদেরকেও আসলে কিছুটা উদ্যোগী হতে হবে, তা না হলে আরেকটু যত্নশীল হতে হবে, জানতে হবে, জানার আগ্রহটা থাকতে হবে। শুধু আমরা পাচ্ছি না বলে চিৎকার করলাম আর তারপরে হচ্ছে যে কোনো কাজ করলাম না, কমিউনিকেশন করলাম না, যোগাযোগ রাখলাম না, অ্যাকাউন্ট খুললাম কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা দিলাম না, তাহলে তো আসলে হবে না। দুটোই মানে সবগুলোই আসলে ইন্টার রিলেটেড, সবগুলো কি একসাথে সমন্বিত হয়ে কাজ করি। আসলে যার আসলে প্রচন্ড পরিমাণ ইচ্ছা থাকে, দেখা যায় না আসলে সবাই ব্যবসা শুরু করে, প্রতিবন্ধকতা তো আসবেই, কিন্তু এর মধ্যে আসলে আমাদেরকে প্রতিবন্ধকতা থেকে কিভাবে বের হতে হবে সেই উপায়টা আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারো না কারো কাছে তো আসলে হেল্প পাওয়া যায়। আমি এই দিক আমি এটা মনে করি আর কি। যদি কেউ সত্যিকারে আসলে
একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে চায়। তাবেন্দা, আমাদের একটা অবাক অবজারভেশন আছে। অ্যাজ পার ল 51% যদি কোনো নারীর অংশীদারিত্ব থাকে, সেই ব্যবসাটা হয়ে যায় হচ্ছে নারী ব্যবসায়ী, মানে ওমেন এন্টারপ্রাইনার। তো এর বাবদ কিন্তু আমাদের বেশ কিছু উদ্দীপনাদায়ক এবং সহজ কিছু লোনের ব্যবস্থা আছে। মানে আমার কর্মজীবনে আমি দেখেছি অনেক সফল এই অ্যাকাউন্টগুলো, এই লোন অ্যাকাউন্টগুলো আসলে স্ত্রীর নামে শুধু শেয়ারই দেওয়া অ্যাকাউন্টগুলো আসলে মেনটেন করেন স্বামীরা। হ্যাঁ, সমস্ত কিছু স্বামীরা গুছিয়ে নিয়ে আসেন, কিন্তু আনফর্চুনেটলি যখন এই লোনটা খারাপ হয় তখন দোষটা পড়ে নারী উদ্যোক্তার। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন তাবেন্দা? আপনি কি এরকম কোনো অবজারভেশন দেখেছেন? না আপু, আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। আমি মানে আমার যারা পরিচিত তাদের মধ্যে আমি আসলে এটা দেখি নাই। আপা, তো আমি এই ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা হচ্ছে আপা আমার। আমি তো এসএমই ডিভিশনে ক্রেডিট অ্যাডমিনের হেড ছিলাম। এই বিষয়ে সাংঘাতিক অভিজ্ঞতা হচ্ছে কি আমার। তো আমি যেহেতু একজন সঞ্চালক এবং আমি চাচ্ছি আপনারা সবাই একসাথে কাজ করেন, আমি নিরাশার কথা বলতে চাই না। নিরাশার হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, নিরাশার উদাহরণ দিতে চাই না, আমি সফলতার উদাহরণ দিতে চাই। এবং আমি বলতে চাই যে আপনারা যদি সবাই একসাথে কাজ করেন, একজন ব্যাংকার, একজন উদ্যোক্তা এবং একজন আইনজীবী, আমি যেটার কথা বারবার বলি যে পেইড মেন্টরশিপ, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একজনকে হাঁটার জন্য উপযোগী করে দিবে। সেই কাজটা যদি করতে পারেন, তাহলে চায়নাতে যেরকম ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়েছে, বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হবে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মূল জনসংখ্যার অর্ধেককে আয়ের বাইরে রেখে, কাজের বাইরে রেখে দেশের কোনো সম্পূর্ণ উন্নতি হওয়া সম্ভব না। এজন্যই আমি বারবার মেয়েদেরকে বলি যে কাজ করতে হবে, এবং মেয়েদেরকে আমি এজন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করি আপনাদের মতন সফল নারীদেরকে নিয়ে এসে, যে আপনি একজন ব্যাংকার, দীর্ঘ 25 বছর আপনি ব্যাংকিং করছেন। তাবেন্দা 10 বছর ধরে একটা বুটিক শপ চালাচ্ছে, সেটা অনলাইন হোক এবং অফলাইন হোক। অর্পিতা নিজেও একজন এন্টারপ্রেনিয়র, সে কিন্তু একটা ল ফার্মের স্বত্বাধিকারী এবং সে একজন ট্রেনার, সে সুপ্রিম কোর্টের আইনজীবী, সবকিছু মিলে এবং ব্যবসায়ী। এবং আমি সেজন্যই বলতে চাই যে সফল যারা কেমন তারা, এটা যেন সবাই দেখে, সবাই যেন উদ্বুদ্ধ হয়। আমি নিরাশার কথা বলতে চাই না এই কারণে। তো আপা, আপনি যেটা বললেন যে 51% মালিকানা নারীদের ক্ষেত্রে থাকার কারণে হাজবেন্ডরা 5% লোন নিয়ে নেয়, এটা হবে। এটা আপা 100টা লোনের ভিতরে 5টা লোন হবে, 95টা লোন কিন্তু হবে না এরকম। এবং আপনি দেখবেন যে আপা, যখন লাইভ স্টকের এগেনস্টে লোন হয়, মনে করেন ডেয়ারি ফার্মের লোন হচ্ছে, এখানেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে। লাইভ স্টকের অনেক সময় ইন্স্যুরেন্স হয় না। এখন এই ডেয়ারি ফার্মটাতে যদি আগুন লেগে যায়, ব্যাংকারের তখন কি অবস্থা? আমি নিজে এটার ভুক্তভোগী, সেজন্য কিন্তু আপনাকে আমি বললাম। তো গতকাল লোন দিয়েছি, 3 দিন পরে আবার বিরাট মার্কেট, বিরাট মার্কেটে, হ্যাঁ মরক হতে পারে। চিটাগং এ মনে করেন আজকে লোন ডিসবার্স করেছি, 3 দিন পরে চিটাগং এর বড় মার্কেট, মিনি মার্কেট, সেখানে আগুন লেগে গিয়েছে। এখন এই যে উদ্যোক্তা, উনি ইন্স্যুরেন্স করবে না, আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্সের ডিফারেল নিয়েছে। এখন ব্যাংকারের কি অবস্থা হবে সে জায়গায়? সেই টাকা কোথায় পাবে? লোনের টাকা কোথায় পাবে? পুরো মার্কেট পুড়ে গেছে। তো এই ধরনের অনেক ছোট ছোট জিনিস আপা আছে, এগুলা একসাথে বসে কাজ করলে এগুলা অবশ্যই অবশ্যই এগুলা দূর করা সম্ভব, মিনিমাইজ করা সম্ভব। এই জন্যই আমি বারবার বলি যে আসে কথা বলি, কথা বললে অনেক কিছু বের হবে। আমরা আজকে যা আলোচনা করলাম আপা, আমাদের সময় প্রায় শেষ, কারণ 10টা 58 বাজে, প্রত্যেকের বিভিন্ন কাজ আছে। আপনাদের ওখানে সকাল, আমি সকালবেলা আপনাদেরকে আটকে রেখেছি। যে উদ্যোক্তা হিসেবে নানা প্রতিবন্ধকতা তাবেন্দার যেমন আছে, তার কিন্তু বিভিন্ন সুবিধাও আছে। সে বলল যে তার 2টা ছোট বাচ্চা, সে তখন চিন্তা করেছে যে সে একটা চাকরি করবে না, যে কারণে কিন্তু সে উদ্যোক্তা হয়েছে। এবং আপনি ব্যাংকার হিসেবে দেখালেন যে শুধুমাত্র নাই 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 কথাটা ঠিক না। বাংলাদেশ ব্যাংক কিন্তু নারীদের জন্য ফান্ড তৈরি করছে, উদ্যোক্তাদের জন্য ফান্ড তৈরি করছে। এবং যারা আপনি বললেন যে ফ্রিল্যান্সিং করছে, তারা কিন্তু প্রণোদনা পাচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর এগেনস্টে, বাংলাদেশ ব্যাংকে যদি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে পারে। তো এই ধরনের নানা কিছু আছে। এবং অর্পিতা যেভাবে বলল, হ্যাঁ অর্পিতা যেভাবে বলল যে সে নিজে বলছে যে সে ফ্রি ট্রেনিং দিয়ে দিবে আপনারা যদি ব্যবস্থা করেন, এবং সে অলরেডি একটা প্ল্যাটফর্মের সাথে আছে। তো এইভাবে তো কাজ ছোট ছোট করে হচ্ছে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন গ্যাপ, তাই না? অ্যাক্সেস টু ইনফরমেশন আমাদের নাই। তো এই অ্যাক্সেস টু ইনফরমেশন যেন আমাদের সবার মাধ্যমে সবার মধ্যে গড়ে ওঠে। আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য কিন্তু এটাই।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপু, আপনারা এতটা সময় সকালবেলা আমাকে দিয়েছেন। আমাদের আবার কথা হবে, আমি এই আশাবাদ নিয়ে আপনাদের সবাইকে সমাপনী কিছু বলে অনুষ্ঠান শেষ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আফসানা। শারমিন আপা, আপনি শুরু করেন। আপনার কোনো কিছু। আমি সংগ্রামী লাল সালাম জানাবো তাবেন্দাকে এগিয়ে যাওয়ার জন্য। জানি অনেক প্রতিবন্ধকতা আছে, তারপরেও কষ্ট, এই কষ্টের জন্য আপনার পাশে তিনটা বোন আছে, আসলে একটা না, তিনটা বোন আছি আমরা, কর্মী বোন। আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাকে সহায়তা করতে। আর আমি অর্পিতার সাথে কথা বলবো এক সময় যে আমরা ওই পেইড অ্যাসিস্ট্যান্ট, যেটা ঠিক আছে, একজন নারী ব্যবসায়ী ব্যবসা করতে চায়, তার ট্রেড লাইসেন্স থেকে যত রকমের আইনি সহায়তা লাগে, কাগজের হেল্প লাগে, সেক্ষেত্রে আমি অর্পিতা এবং আমাদের মতো আরো কিছু ব্যাংকাররা মিলে একটা ব্যবস্থা করতে পারি কিনা যে তারা আমাদের এই সিস্টেমে আসবে এবং তারপরে সব করে আমরা তার হাতে দিব, ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি কিনা, এটা আমি অর্পিতার সাথে কথা বলবো। তবে আশার আলো আছে, যেটা বলেছেন আপনি, 50% জনগণের অংশ নারী। এই 50% মাত্র 10 বা 11% রোজগারে কিন্তু দেশ শক্তিশালী হবে না, শতভাগের লাগবে, সাহায্য লাগবে। তো যে যেখানে আছে সবাই মিলে যদি করি, এটা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ আফসানা, আর শুভ সকাল সবাইকে। খুব ভালো থাকবেন, আমরা আশা করি নতুন কিছু নতুন দিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাবেন্দা, তোমার সমাপনী বক্তব্য কি, বলো। তুমি ঘুরছো কেন? যে লোক আসছে বাসায়, তাই দরজা খোলার জন্য। আচ্ছা, আমার সমাপনী বক্তব্য, শুভ সকাল তো অবশ্যই সবাইকে। আর হচ্ছে যে আপু, আপনাদের কাছে মানে এই প্রোগ্রামটার মাধ্যমে লোচন আপু অনেক ধন্যবাদ, যে আমি অনেক কিছু জানতে পারলাম। যেমন আমার অনেক কিছু জানা ছিল না, যেমন আমি এখন টেনশনে পড়ে গেছি, ও আচ্ছা ভোক্তা অধিকারের এই ইস্যুগুলো আছে, বা ট্রেড লাইসেন্সের আন্ডারে আমার ট্রেড লাইসেন্স করে, এটাতে আমি এখন অন্য কিছু করতে পারবো না, তাহলে এখন আমার অর্পিতা আপুর সাথে যোগাযোগ করতে হবে, আমাকে কি কি করতে হবে, আদারওয়াইজ বিপদে কোন দিন পড়ে যায় তার ঠিক নাই। বাঁচতে হলে জানতে হবে। ব্যাপারটা এরকম, আমি প্রোগ্রামটা দেখছি আর করছি আর ভাবতেছি যে আজকে আমি অর্পিতাপুকে মেসেজ করে যাও, অর্পিতাপু আমি কিভাবে এইসব বিপদ থেকে বাঁচতে পারি। আরেকটা হচ্ছে অর্পিতাপুর কাছে আপনাদের তিনজনের কাছে আরেকটা আমি বলবো যে এই যে প্রোগ্রাম গুলো হয়, ব্যাংকার অ্যাসোসিয়েশনের বিভিন্ন ট্রেনিং হচ্ছে, বা এটা হচ্ছে বিভিন্ন, এটা যদি আমাদের তো অনেক গ্রুপ আছে, যেমন যে উই হারি ট্রেড, এদের মাধ্যমে বা সার্কুলেশনের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি না যে প্রোগ্রাম গুলো হচ্ছে, বা আমরা কিভাবে অ্যাটেন্ড করব, কোথায় থেকে রেজিস্ট্রেশন করব। প্রোগ্রাম গুলো যখন হয় তখন যদি এটা অনলাইনে মানে যেটা বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপনটা যদি আরেকটু ভালোভাবে প্রচার হতো, তাহলে আমি জানতে পারতাম। যেমন অর্পিতাপু প্রোগ্রাম করছে, এটা কিন্তু আমি জানি না, তাহলে কিন্তু আমি অবশ্যই ওটাতে জয়েন করতাম। তাহলে আমি এর মাধ্যমে আরো অনেক অনেক কিছু জেনে আমার যারা পরিচিত আছে তাদেরকে জানাতাম আর কি। তো এটা তাহলে তারাও জেনে আরেকজনকে জানাতো, এইভাবেই তো জিনিসটা আসলে কমিউনিকেশন গুলো হয়। তো এরকম প্রোগ্রাম আরো হোক, তাতে আমরা আসলে আরো অনেক বেশি জানতে পারি। আর অর্পিতাপু তো অনেক মানে হচ্ছে যে খুবই চমৎকার বলছে যে ট্রেনিং গুলো দিবে, এবং এই ট্রেনিং গুলো আসলে খুবই প্রয়োজনীয়। তো ধন্যবাদ আপনাদের তিনজনকে। অর্পিতা, ইটস ইওর টার্ন। হ্যাঁ, এটা বুঝেছি তাবেন্দা, আমি খুবই দুঃখিত এই সকাল সকাল তোমাকে এইভাবে আতঙ্কগ্রস্ত করে দেওয়ার জন্য, আমি ভীষণভাবেই দুঃখিত। ওকে, আর এই যে আমাদের সঞ্চালক আপা, দেখেন নারী উদ্যোক্তা তৈরি হবে এইভাবে, সে কাজ করতে করতে দরজা খুলবে, কিচেনে যে চুলা বন্ধ করবে, চা বানিয়ে প্রতিদেব এবং অন্য অন্য সবাইকে দিবেন, এরাই কিন্তু তৈরি হবে নারী উদ্যোক্তা। এদেরকে তৈরি করার জন্য দায়িত্ব আমার, আপনার, সবার আছে, ওদেরকে তৈরি করার দায়িত্ব। এরপরে সবার আগে আমি আমার বন্ধু লোচন সঞ্চালক, তাকে ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দরভাবে আয়োজন করেছে, যে এই যে আমরা আজকে আড্ডা দিতে দিতে অনেক কিছু শেয়ার করলাম। আর শারমিন আপা, আপনি জানেন আপনি কতটা প্রিয় মানুষ আমার, আপনার সঙ্গে যে এইভাবে অফলাইনে আমরা অনেক আড্ডা দিই, যে অনলাইনের আড্ডা আমারও খুব চমৎকার হয়। আর আমি জানাবো, যারা আপনারা উদ্যোক্তা হতে চান বা যিনি উদ্যোক্তা আছেন, তাদের
যাবতীয় সব রকম সহযোগিতার জন্য আমাদের মতো যারা আইনজীবী আছেন বা যে সমস্ত প্ল্যাটফর্মগুলো ট্রেনিং করাচ্ছে তাদের কাছে বারবার নক করেন, সহযোগিতা নেন। একটা ভুলের জন্য নিজের স্বপ্ন, নিজের ব্যবসাকে ধূলিসাৎ করা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে আমি চাই যে দুইটা হাত সচল হোক, শুধু আমি চুড়ি আর গহনা পরার জন্য না, এই দুইটা হাতেই যে এভাবে টাকা গুনবো, হ্যাঁ, যে সকালবেলায় এসছে ভাবতেও ভালো লাগে আর কি, এইটা তৈরি হোক। কেউ যেন বলতে না পারে তুমি তো খালি কি করো, এই শব্দটা থেকে বের হয়ে আসুন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই 4 বন্ধুর বকবক শুনেছেন। সবাই ভালো থাকবেন। আপনারা যারা আমার সঙ্গে অন স্ক্রিন আছেন, যারা নেই, তাদের প্রত্যেকের যেন অনেক শুভকামনা। ভালো থাকবেন সারাক্ষণ। অনেক ধন্যবাদ লোচন, শারমিন আপা এবং তাবেন্দাকে। আপনারা এতক্ষণ আমাদের প্রোগ্রামটা দেখলেন, যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, শারমিন আপা, তাবেন্দা এবং অর্পিতা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করব। আমাদের আগামীতে আবার দেখা হবে, আবার কথা হবে। সবার একটা সুস্থ দিন কাটুক এবং আমরা 4 জন স্টেজের বাইরে কথা বলবো। আমি লাইভটা এখন শেষ করব।